তো বন্ধুরা, আমরা জানি যে যেখানে প্রাণ আছে সেখানে মৃত্যু আছে। তো সিনেমারও কি প্রাণ আছে? কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার সামনে একটি ভিডিও আছে, সেটি থাম্বনেইলে লেখা আছে একটি সিনেমার অকাল মৃত্যু। তো বন্ধুরা, আসলে সিনেমারও প্রাণ আছে, প্রাণ না থাকলে তো অবশ্যই মৃত্যু হতে পারতো না। তো সেই মৃত্যুটা কিভাবে হয়েছে, খুবই মজার একটি ভিডিও। তো সিনেফোবিয়া বিডি এই ইউটিউব চ্যানেল থেকে এখন একটি ভিডিও দেখে নিব। সেটাতে আসলে দেখবো যে কিভাবে একটি সিনেমার মৃত্যু হলো। অবশ্যই আপনারা থাম্বনেইলে দেখতে পারতেছেন যে ভিডিওটি। তো আশা করি সবার ভালো লাগবে, এবং আমি এখনো এই ভিডিওটি দেখি নাই, তো আমরা একসাথেই দেখবো। আর আমার কাছে মনে হয় যে অনেক মজার কিছু একটা আমরা দেখতে চলেছি। তো যাই হোক, আর কথা না বলে চলুন আমরা রিয়েকশন ভিডিওটি শুরু করি এবং দেখে নিই যে আসলে একটি সিনেমার কিভাবে মৃত্যু হলো। তো বন্ধুরা, ভিডিও শুরুর আগে আমি আরেকটা কথা বলে নিচ্ছি, সেটি হচ্ছে আমি অবশ্যই যে ভিডিওটি রিয়েকশন করতেছি, তো সেটি অবশ্যই আমি আমার সেই ভিডিওর লিঙ্ক অবশ্যই আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যারা সরাসরি সেই ভিডিওটি দেখতে চান, তো সেই লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। তো ধর্ম টোকাই কর্ম, টুকাতে নাই কুপাপ, টুকেছি আমার ঠাকুর দাদা, টুকেছি আমার বাপ। এই তো কাটিং টু ফিটিং এর মতন কথা। এই চ্যানেলে প্রদর্শিত সকল কন্টেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত। ব্যক্তিগত আঘাত করা উদ্দেশ্য নয়। বাস্তবের কোনো চরিত্র, স্থান বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে সেটা অনভিপ্রেত কাকতাল মাত্র। সিনেফোবিয়া। আজকের ঘটনা কি? আজকের ঘটনা কাটিং টু ফিটিং। হ্যালো সুশীল সমাজ, আজকের সার্কাসে আপনাদের সবাইকে স্বাগত। সার্কাস আজকে মজা সার্কাস হবে, শুরু করার আগে দক্ষিণ ভারতীয় একটা মুভিতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মজা হবে অবশ্যই। তেলুগু ভিডিওটি সুপারস্টার দেখুন মনোযোগ মহেশ বাবু দিয়ে। অভিনীত সিনেমাটির নাম আথাদু। 2005 সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার এই সিনেমা সারা বিশ্বব্যাপী আয় করেছিল কি নাম 220 আরেকটু মিলিয়ন দেখি। রুপি। তেলুগু সুপারস্টার মহেশ বাবু অভিনীত সিনেমাটির নাম আথাদু। 2005 আকাদু সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার এই সিনেমা তেলেগু সিনেমা সারা এটি। বিশ্বব্যাপী আয় করেছিল 220 মিলিয়ন রুপি, যেটা ও, সে সময়ে প্রায় চমকে যাবার মতো একটা অঙ্ক। 220 মিলিয়ন। Wow. এই সিনেমাটা মহেশবাবুর ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট ছিল। সিনেমাটিতে মহেশবাবুর সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছে প্রকাশ রাজ, যা সিনেমাটিতে একটা বাড়তি মাত্রা যোগ করেছিল। আচ্ছা, আমি সিনেমাটা দেখি 2008 সালে। সিনেমাটি দেখার পর আমার প্রথম ভাবনা ছিল, ইস, কেউ যদি আমাদের দেশে এই সিনেমাটা রিমেক করত। মনের আশা পূর্ণ করে 2010 সালে সিনেমাটি বাংলা ভাষায় রিমেক করা হলো, তবে আমাদের আচ্ছা, দেশ ওকে, থেকে নয়, খুবই পাশের ভালো। শহর কলকাতা থেকে। জিৎ অভিনীত ওয়ান্টেড নামের সেই সিনেমাটিও সুপারহিট হলো। মজার ব্যাপার ওয়ান্টেড। হলো, তখনও আমি জানি না কলকাতার আগে, অর্থাৎ 2009 সালেই আমরা সিনেমাটিকে রিমেক করে অলরেডি কবর দিয়ে ফেলেছি। রাস্তার ছেলে মানে নামক ওই সিনেমায় অভিনয় করেছিলেন আমার, আপনার, আমাদের সবার প্রিয় মারুফ ভাই। চলুন আজকে রাস্তার রাস্তার ছেলেকে ছেলে, কাটাকুটি করি। আকাদু আথাদু ওয়ান্টেড এবং সিনেমাটি শুরু রাস্তার হয় ছেলে। এক পিচ্চির কাহিনী দিয়ে। পিচ্চি ছোটবেলা থেকেই একটা কিলার ইনস্টিংক্ট নিয়ে বড় হয়। এই গেদা বছর বয়সেই এলাকার প্রভাবশালী এক নেতাকে খুন করে সে এলাকা ছাড়া হয়। তবে তার এই প্রতিভা চোখে পড়ে আর এক গডফাদারের। তার ছত্রছায়াতেই পিচ্চি হয়ে ওঠে এক ভয়ানক কিলিং মেশিন। 2008 সালের ছবি, অনেক আগের ছবি। $220 মিলিয়ন রুপি মানে এটা আয় করেছিল। অনেক বড় স্কেলের একটি ছবি। রাস্তার ছেলে সিনেমায় ছোটবেলার ইতিহাসের ধারণা ধরে কিলিং মেশিন হিসেবেই বড়লোক মারুফ ভাই পর্দায় আগমন করে, এবং প্রথম অ্যাকশন দৃশ্যে পুতুল খেলার মতোই গরিব মহেশবাবুকে দেখিয়ে দেয় কিভাবে পেটের মোটা বট কেটে উড়ে উড়ে দেয়াল পার হতে হয়। এইটা এটা কি ছিল আরেকবার দেখি। গরুর বট মোটাটা না। মোটা বট কেটে উড়ে উড়ে আর একটু ইতিহাসের পিছন থেকে ধারণা দেখি। ধরে কিলিং মেশিন হিসেবেই বড়লোক মারুফ ভাই যে কথা পর্দায় বলতেছে আগমন ফোনে, করে, এবং প্রথম হাতে অ্যাকশন তুলে আছে দৃশ্যে মারুফ। পুতুল খেলার মতোই গরিব মহেশবাবুকে দেখিয়ে দেয় কিভাবে এটা ছবির পেটের প্রথম মোটা অ্যাকশন বট দৃশ্য। কেটে উড়ে উড়ে দেয়াল পার হতে হয়। আসলেই তো একটি সিনেমা। গরুর বট মোটাটা না। ইমন
কি এইসব? আমাদের মতো গরিবকে নিয়ে মিথ্যে পুতুল খেলা খেলবেন না। যাই হোক, ছোট ছোট এই কাজ ধরনের করতে ভিডিও আসলে করতে রিয়াকশন করতে নান্দুর ভালোই মহেশ লাগে। বাবু একটা বড় কাজের কন্ট্রাক্ট পায়। সেটা হলো 1 কোটি টাকার বিনিময়ে এক রাজনৈতিক নেতাকে খুন করতে হবে। কোনোভাবেই ধরা পড়া চলবে না। তাই ওকে। নান্দু বেছে নেয় তার প্রিয় স্নাইপার রাইফেল। অপটিক্যাল সাইটে প্রায় 500 মিটার দূরে লক্ষ্য স্থির করে নেতার বুক। আর এখানেই শুরু হয় গল্পের টুইস্ট। নান্দু শুট করার আগেই অন্য কেউ একজন শুট করে নেতার কপাল বরাবর। এটাকে বলা হয় কপিক্যাট ক্রাইম, অর্থাৎ একজনের অপরাধের আড়ালে অন্যজনের অপরাধ করা, যেন ক্রাইম ইনভেস্টিগেশনে সব দোষ প্রথম ব্যক্তির উপর পড়ে। আর এই কপিক্যাট ক্রাইমের শিকার হয়ে নান্দু দ্বিতীয়বারের মতো পালাতে বাধ্য হয়। অন্যদিকে মারুফ ভাই এরকম স্নাইপার দুইটি হিন্দি অপটিক্যাল ছবি সাইট দেখেছিলাম। একটি ছিল মানে তুমকো না ভুল পায়েঙ্গে, সালমান খানের একটি ছবি, আর শাহরুখ খানের বাদশাহ, এইরকম বলতে গিয়েছিল। মানে এরকম হুবহু না, তবে এই ঘটনার সাথে ওই ছবিগুলো কিছু মিল আছে। বাদশাহ এবং ইয়েতে তুমকো না ভুল পায়েঙ্গে, সালমান খানের খুবই সুন্দর ছবি। শুটিং রেঞ্জ সবকিছুর গোষ্ঠী উদ্ধার করে বের করে তার প্রিয় কালা বন্দুক। কি বললি? এই কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চা পাগল হয়ে গেছে ভাই। ভাইয়ের কালা বন্দুক মানে শটগানের সর্বোচ্চ ইফেক্টিভ রেঞ্জ 50 মিটার হলেও ভাইজান 200 মিটার দূরে টার্গেট লক করে। হায় রে কিন্তু হায়, এক্ষেত্রেও মানে ওই ছবিতে কিরকম দৃশ্য দেখলাম আর এখানে কিরকম দেখতেছি, দেখেন তো। কপিক্যাট ক্রাইমে আচ্ছা, যাই হোক। কেউ একজন ভাইয়ের কালা বন্দুকের চেয়েও বড় কোনো হ্যাঁ, হ্যাঁ, যন্ত্র মজিদ। দিয়ে নেতার মাথা ছেদা করে দেয়। দেখো দেখো যন্ত্রটা দেখো। এটাই বাস্তব। আই লাভ ইউ। এই পর্যায়ে পর্দায় আগমন করে গোয়েন্দা অফিসার প্রকাশ রাজ। ক্রাইম স্পটে শুরু হয় তার চুলচেরা বিশ্লেষণ। শুটিং অ্যাঙ্গেল ও টার্গেট ইনজুরির অসামঞ্জস্য, এমটি কার্টিজের রকম ফের, ফায়ারিং সাউন্ডের হার্টসের তারতম্য ইত্যাদি ইনভেস্টিগেট করে মূল ফায়ারের খুব কাছাকাছি পৌঁছে যায়। আচ্ছা ঠিক আছে, বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই। অন্যদিকে রাস্তার ছেলে সিনেমায় গোয়েন্দা অফিসার হিসেবে আবির্ভূত হয় এই টাকলা শার্লক হোমস, যিনি চুলচেরা বিশ্লেষণকে নাকাবুকা করে মারুফ ভাইয়ের ফেলে যাওয়া কালা বন্দুক হাতে নিয়ে বন্দুকের গরমে বলে দেয়, এই অস্ত্রের সব গুলি এখনো ইনট্যাক্ট। এই অস্ত্র থেকে এখন পর্যন্ত কোনো গুলি ছোড়া হয়নি। কি বলছেন স্যার? আমি ঠিকই বলছি। যে অস্ত্রের গুলিতে নেতা মারা গেছে সেটা শটগানের গুলি নয়, সেটা কাটা রাইফেলের। ওস্তাদ, আপনার কাছে যে কত কিছু শিখলাম না। সিনেমার এই রগরগে সিকোয়েন্সটি আমাদের বুঝিয়ে দেয় দক্ষিণ ভারতীয় সিনেমা থেকে আমরা কতখানি এগিয়ে আছি। সেই সাথে দৃশ্যটা নির্মাতার ক্ষুরধার বুদ্ধির পরিচয় দেয়, যেটা মেটাফরিক সিনে সিনেমার শুরুতেই মারুফ ভাইয়ের হাতে দেখানো হয়েছে। ভারতের মানুষকে বলবো শিক্ষা নিন, শিক্ষা নিন বাংলাদেশ থেকে। মূল গল্পে আসি। নান্দু পালিয়ে শহর থেকে বের হবার উদ্দেশ্যে ট্রেনে চেপে বসে। সেখানে পরিচয় হয় এক সহযাত্রীর সাথে, যে কিনা ছোটবেলায় বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। অনেক বছর পর ঘরের ছেলে ঘরে ফিরে যাচ্ছে। এমন সময় পুলিশের একটি দল নান্দুকে দেখে গুলি ছোড়ে। দুর্ভাগ্যক্রমে গুলিতে মারা যায় সহযাত্রী ছেলেটি, আর ছেলেটির পরিচয়ে নান্দু চলে যায় ছেলেটির বাড়িতে। মূলত এখান থেকে শুরু হয় সিনেমাটির দ্বিতীয় অংশ। আথাদু সিনেমার সবচেয়ে সুন্দর দিক হলো নান্দু ও তার চাচাতো বোন তৃষার রোমান্সে ভরা খুনসুটি। নান্দুর ঠান্ডা চাহনি আর চাচাতো বোন তৃষার ছেলে মানুষগুলো ছিল দুর্দান্ত। सोचो कि तुम एक पोर्टेबल टीवी खरीदने गए और वहाँ पर एक बड़ी सी প্লাজমা। प्लाज्मा टीवी है, तो कौन से लोग हैं? मेरी बहन एम्बेसडर और मैं मर्सिडीज हूँ। वो पोर्टेबल टीवी है और मैं प्लाज्मा। সেই একই দৃশ্যগুলোতে রাস্তার ছেলে সিনেমায় মারুফ ভাইয়ের রোবোটিক এক্সপ্রেশন আর সাহারা আপুর বস্তা পচার ন্যাকামি সিনেমাটিকে করে তুলেছে আরও প্রাণবন্ত আর চরম উপভোগ্য। বস্তা পচা নাকি আমি সিনেমাকে প্রাণবন্ত করেছে। রোলেক্স ঘড়ি, রোলেক্স ঘড়ি। মানে বোকা ছেলে, মনে করো তুমি আসলে আমাদের আগের সিনেমাগুলো প্লাজমা টিভি। অনেকগুলো ছবি আছে, এগুলো মানে একদম অখাদ্য মতো তৈরি করা হতো। এসবের সাথে মেয়ে দেখার কি সম্পর্ক? ওহো হাদারাম, মা বলেছে আমি সামনে থাকলে টিকলিকে কেউ পছন্দ করবে না। যার কারণে আসলে আমাদের সিনেমায় এক সময় আসলে
মানুষ দেখতো না। আর তারা অবশ্য মানে বেশিরভাগ দর্শকেরই দোষ দিতেন। খালি আছে যাই হোক, আথাদু সিনেমায় নান্দু বাড়িতে পাকাপাকি জায়গা করে নিতে বিভিন্ন রকম কসরত করে। যেমন পরিবারের জমি বাঁচাতে অপরাধীদের সামনে বেয়াদবের মতো জমিতে গুলি করে ভয় দেখায়। আমি জানি আমি বেয়াদব, কারণ আই এম রাজা। বাড়ি যা গিয়ে বাপ মার লগে দেখা কর, তেঁতুল মেতুল খাওয়াবো, বমি করবি, টালামে চলে যাবো, দেখ সব। অন্যদিকে আমাদের মারুফ ভাইজানের কালা বন্দুকের পাওয়ার বেশি বলে সেও মাটিতে গুলি করে, কিন্তু কোনো একটা বিচিত্র কারণে কালা বন্দুকের ছোট ফুটো দিয়ে গুলির বদলে গ্রেনেড বের হয়, যেটা মাটির সংস্পর্শে বাস্ট করে। ঘোড়ার মতো দৌড়াইব। কখনো ঘুষি দিয়ে শত্রুর মাথা মাটিতে ভরে দেয়, আবার কখনো কালা যন্ত্রের কোপে শিশি করিয়ে দেয়। কালা যন্ত্রের ভিডিও পেশাব করব। এখন পেশাব করবেন? পেশাব করে উঠতে পারলেন না? লজ্জা শরম কিছু নাই? এভাবেই এগিয়ে চলে সিনেমার কাহিনী। একসময় নান্দু বা মারুফ ভাই, সে যেই হোক না কেন, এদের পরিচয়ও ফাঁস হয়ে যায়, কিন্তু ততদিনে তার পরিবারে একটা পাকাপাকি জায়গা করে নিয়েছে। মারুফ বলে তো কোনো ছেলে বাড়িতে থাকে না। সবুজ বলে যাকে আপনারা বাড়িতে আশ্রয় দিয়েছেন, সে আসলে আপনার সন্তান সবুজ নয়, সে একজন পেশাদার খুনি। তার নাম মারুফ। ধরা পড়ে আসল খুনিও, তাই চাচাতো বোনকেও বউ বানাতে আর কোনো বাধা থাকে না। এভাবেই শেষ হয় সিনেমার কাহিনী। কি গান দিচ্ছে! রাস্তার ছেলে সিনেমাটি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে একটি ইতিহাস হয়ে থাকবে। যারা নিজ মেধায় বছরের পর বছর কষ্ট করেও সফল হতে পারছেন না, তারা নকল করে সফল হওয়ার জন্য এক ফাইল ব্যবহার করে দেখতে পারেন। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যদি বিশেষ কোনো সার্কাসের রিভিউ চান, জানাতে পারেন কমেন্ট বক্সে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমরা আসলে ভিডিও শুরুর আগে বলেছিলাম যে ছবিরও কি প্রাণ আছে, যে ছবি মৃত্যু হবে। তো আসলে ভিডিওটি দেখা শেষে আমি স্বীকার করতেছি যে ছবিরও প্রাণ আছে, আর সেই প্রাণে মৃত্যু হয় এরকম যদি কেউ কপি করে এই ছবিটাকে একদম বারোটা বাজিয়ে দেয়। তো যাই হোক, আমরা আকাডু সিনেমা, যে তেলেগু যে সিনেমাটি দেখেছি সেটি, সাথে আমাদের কলকাতা দেখলাম ওয়ান্টেড। তো আসলে ওয়ান্টেড ছবিটি দেখা হয় না, তবে আমার মনে হয় যে ওয়ান্টেড কিছুটা হলেও মানে যদিও কপি করেছে, তবে আমাদের রাস্তার ছেলে থেকে হয়তো তার মেকিং অনেক ভালো হবে। আর রাস্তার ছেলে আসলে ওই যে আমাদের বাংলা সিনেমার মানে যেভাবে তৈরি করা হতো এক সময়, সেভাবেই হয়েছে। যেমন একদম গা ছাড়াভাবে কোনো মতে ক্যামেরা নিয়ে লাইটিং, মানে কি বলবো যে ইয়েগুলা দেখেছি। আসলেই সেই ছবি 220 কোটি রুপি আয় করেছে। আর রাস্তা ছেলে আসলে কত টাকার ছবি ছিল, কত টাকা বাজেটের ছিল এবং কত টাকা আয় করেছে তা কোনো কিছুই জানার নেই। আর এটা 2009 সালের ছবির গল্প, তো এখন আর আসলে এগুলো জেনে লাভ নেই। তো যাই হোক, আসলে ভালোই লেগেছে। সিনেমার রিভিউ, সিনেমার যে মানে ফানি রিভিউ আছে, এগুলো দেখতে ভালোই লাগে। আর যখন আসলে ইউটিউবের যুগ ছিল না, তখন আসলে পত্রিকা দেখতাম যে এই সিনেমা সি সিনেমা বলে একটি ইয়ে ছিল, লেখা ছিল। তো সেটি আসলে প্রথম আলোতে সম্ভবত ছিল। তো সেটি খুব মানে প্রতি রবিবার লাগাতে এরকম সিনেমার রিভিউ দেওয়া হতো সেই সময়। আসলে এই রিভিউগুলো কিন্তু অনেক কাজ করেছে, কারণ সব কিছুকে যদি ভালোটা ভালো এবং মন্দটা যদি মন্দ বলা না হয়, তাহলে কিন্তু আসলে পরিবর্তন আসে না। এইসব রিভিউ এবং পরবর্তীতে ইউটিউবের এইসব মানে রোস্টিং বললেন আর রিভিউ বললেন, যাই বলেন, এইসব ভিডিও কিন্তু আসলে সব কিছুকে পরিবর্তনের একটি ভূমিকা রাখে। তো এগুলোকে আমাদের মানে
মেনে নিতে হবে এবং আসলে এই ধরনের সমালোচনামূলক ভিডিও আসলেই প্রয়োজন। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লেগেছে? আমার কাছে মনে হয় খারাপ লাগার কথা না, খুবই সুন্দর একটি ভিডিও আমরা দেখেছি। তো যাই হোক, আমার কাছে অবশ্যই ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে আশা করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট রিঅ্যাকশন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।